নমস্কার শ্রোতা বন্ধুরা, আজকের কথাকৃতি আমার কাছে শুধু নয়, আপনাদের সবার কাছে বিশেষ পর্ব, অনন্যতায় অন্যরকম। কেন? কারণ আজ আমাদের মধ্যে আমরা যাকে পেয়েছি, যার কণ্ঠে তার কবিতা শুনবো, তার আলাপচারিতা শুনবো, তিনি আমাদের অত্যন্ত প্রিয় মানুষ। যত প্রিয় মানুষ, তার চেয়ে অনেক বেশি কাছের তার কবিতা। আজ আমাদের মধ্যে রয়েছেন বিশিষ্ট কবি শ্রী সুজিত সরকার। সুজিত দা, নমস্কার। নমস্কার। আজকের এই অনুষ্ঠানে আপনাকে পেয়ে আমরা সত্যি আপ্লুত। আপনাকে প্রণাম জানাই আমি। আপনি হয়তো শুনেছেন, অনুষ্ঠানটা বেতারের আবহে হয়। মানুষ তার শুধুমাত্র একটি ইন্দ্রিয় ব্যবহার করেন, কান, এবং কবিতার মধ্যে ডুব দেন। তো তার আগে একটু জেনে নেব আপনার কাছ থেকে যে বেতার আপনার কাছে কতটা নস্টালজিক। রেডিও শোনার ব্যাপারটা তো খুব ছোটবেলাতে আগে ছিল, কিন্তু এখন ইদানিং তো রেডিও শোনার প্রচলনটা কমে গেছে। তবে ওই মৈত্রী একটা অনুষ্ঠান করে রেডিওতে, সেইখানে একটা অনুষ্ঠান করেছিলাম আমি। তো সেটা ওনারা মোবাইলেই সেট করে দিয়েছিলেন, ফলত আমার পক্ষে শুনতে অসুবিধা হয়নি। আর আগেকার যে রেডিও ছিল সেগুলো তো এখন আনইউজড হয়ে পড়ে আছে, ব্যবহারও হয় না। অনেক দিন হয়ে গেল সেই রেডিও শোনার। এফএম এর জন্য মাঝে মাঝে শোনা হতো, কিন্তু এখন তো সেটাও আর শোনা যায় না আর কি। ফলত রেডিও ব্যবহারটা এখন খুব কমে গেছে। টিভি আসার পর থেকে রেডিও তো প্রায় আর শোনাই হয় না কোথাও। এই গাড়িতে যেতে যেতে হয়তো দেখলাম যে ওই এফএম এর কোন অনুষ্ঠান হচ্ছে বা এতে সেইটা লাগানো আছে, সেইটুকু শুনে নিলেন। সুতরাং রেডিও ছোটবেলাতে আমাদের খুব কাছের ছিল। যত দিন গেছে, যত সভ্যতা ডালপালা মেলেছে, তত আস্তে আস্তে আমাদের সেই যে ছোটবেলার ভালো লাগাগুলো, সেগুলো কেমন লুকিয়ে পড়েছে। তার মধ্যে থেকেও কখনো কখনো হঠাৎ হঠাৎ উকি দেয় আমাদের সেই ভালো লাগা। তেমনই এক ভালো লাগা রেডিও। চলুন আজকে কথাকৃতিতে শুনে নি কবি সুজিত সরকারের কবিতা। সুজিত দা, প্রথম কবিতা কি শুনবো আপনার কাছ থেকে? প্রথম কবিতাটির নাম হচ্ছে জ্ঞান। প্রথম কবিতা জ্ঞান। কোন কাব্যগ্রন্থ থেকে বলছেন একটু বলেন যদি? নাম হচ্ছে অজানায় শুরু না জানায় শেষ। অজানায় শুরু না জানায় শেষ কাব্যগ্রন্থ থেকে কবিতা পড়ছেন কবি সুজিত সরকার। কবিতা জ্ঞান। অজানায় শুরু না জানায় শেষ। ইন্টারনেটের সামনে যে মেয়েটি বসে আছে, চলন্ত বাসের মধ্যে যে ছেলেটির বাঁদিকের বুক পকেটে বেজে উঠছে সেলফোন, মেট্রো স্টেশন থেকে বেরিয়ে যে লোকটি দ্রুত উঠে পড়ছে অটোরিকশায়, ব্যাংক চাকুরে যে মহিলা ব্রিজের ওপর দিয়ে স্কুটারে উড়ে যাচ্ছে, তাদের সকলেরই চোখ মুখ থেকে ফুটে বেরোচ্ছে একটি ভাষা, যার অর্থ সব জানা হয়ে গেছে। সত্যি কি সব জানা যায়? অজানায় শুরু না জানায় শেষ। এরপর যে কবিতাটি পড়ছি, এটির নাম হচ্ছে সামর্থ্য। 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 ক্যামেলিয়া ফুটেছিল, আজও ফোটে, পরেও ফুটবে। তোমার ভূমিকা শুধু মুগ্ধ অপলক চেয়ে থাকা। তোমার নির্মাণ শুধু এমন টুরিস্ট লজ, যাতে সেই চেয়ে থাকা দীর্ঘস্থায়ী হয়। ভেবে দেখো, এর চেয়ে বেশি তুমি কখনো পারোনি, এর চেয়ে বেশি তুমি কখনো পারো না। মহাসুন্দরের কাছে মহাস্তব্ধতায় তোমার ভূমিকা শুধু প্রশ্নহীন আত্মসমর্পণ। তোমার ভূমিকা শুধু প্রশ্নহীন আত্মসমর্পণ। অসাধারণ ফিনিশিং কবিতাটার। এবং কবি সুজিত সরকারের কবিতার মধ্যে আমরা যেটা খুঁজে পাই, খুব ছোট্ট ছোট্ট কবিতা, কিন্তু অল্প কথার মধ্যে, অল্প কয়েকটি শব্দের মধ্যে তার এত ব্যাপ্তি
সত্যি তার এত বক্তব্য। আমি ছোট্ট একটা কবিতা পড়ি, বহুদিন আগে পড়া আমার, ওনার কবিতা সম্পূর্ণতা। এক বিন্দু পোকা এত ছোট আছে কিনা বোঝাও যায় না, তবু সেও অসম্পূর্ণ নয়। অর্থাৎ আপনারা বুঝতে পারছেন কবি সুজিত সরকারের কবিতার মধ্যে কিছু বার্তা থাকে। এই যে প্রথম কবিতাটা শুনলাম জ্ঞান, তার মধ্যেও আমাদের সবার মধ্যে বোধহয় ফুটে ওঠে আমরা সব জানি, বিজ্ঞ, সব জানা হয়ে গেছে, তারপরেও এরকম অনেক কিছু না জানা থাকে, অজানা থাকে, যা শুধু কবির কলমে ধরা পড়ে। আমরা চলে যাব কবির পরবর্তী কবিতায়। এর পরের কবিতাটির নাম সাধ্য। সাধ্য। হ্যাঁ, তুমি কতটুকু পারো, হ্যাঁ তাজমহল পারো, চন্দ্রালোক পারো না, পারো না, হ্যাঁ হোটেল পারো, সুনীল সমুদ্র পারো না, পারো না, তাজমহলের নশ্বরতা তুমি কি জানো না, হোটেলের নশ্বরতা তুমি কি জানো না, চন্দ্রালোক চিরদিন, সুনীল সমুদ্র চিরদিন, তুমি শুধু ক্যামেরার ক্রমোন্নতি পারো, ভোরের কাঞ্চনজঙ্ঘা কখনো পারো না। এই কবিতাটার মধ্যে পারা আর না পারার মধ্যে একটা সেতু বাঁধা হয়েছে। এই সেতু দিয়ে আমরা না পারাটা পর্যন্ত পৌঁছতে পারি না, কারণ না পারাটা আমাদের প্রকৃতির দান, প্রকৃতির ঐশ্বর্য। আমরা ক্যামেরাকে বারবারন্ত দিতে পারি, কিন্তু আমাদের কল্পনা, আমাদের দৃষ্টিশক্তি কোথাও একটা গিয়ে থমকে দাঁড়ায় প্রকৃতির সামনে। এরকম আরেকটা কবিতা, সুজিতদা তোমার ওই কবিতাটা শুনেছিলাম, ভালো লেগেছিল ভীষণ। এমনকি মৃতদেহ মাটির ভিতর গলে গলে মাটিকে উর্বর করে তোলে, এমনকি মৃত্যুও একটি ফুলের জন্ম দিতে পারে। কি অসাধারণ দোতনা কবিতাটার মধ্যে, মনে সেই কবে শুনেছিলাম মনের মধ্যে গেঁথে আছে। আজ টুকরো টুকরো করে তোমার কবিতাগুলো আমিও বলছি, তোমার পরবর্তী কবিতায় যাব। হ্যাঁ, এই কবিতাটির নাম প্রতি মুহূর্তের মৃত্যু। হলুদ কাঁঠাল পাতা খসে পড়ল সামান্য বাতাসে, পাশের সবুজ পাতাদের কথা ভাবি, যেটুকু সময় লাগলো ঝরা পাতাটির মাটি ছুঁতে, তার মধ্যেই পাশের ওই সবুজ পাতারা কিছুটা হলুদ হলো ভিতরে ভিতরে, যদিও বাইরে তারা তেমনই সবুজ। প্রতি মুহূর্তের মৃত্যু আমরা কেউ দেখতে পাই না। প্রতি মুহূর্তের মৃত্যু আমরা কেউ দেখতে পাই না। পাতার বয়স বাড়ে, সময় ফুরিয়ে যায়, আমরা থমকে দাঁড়াই, কেউ ভেবে দেখি না। একই আকাশ, তবুও এর ওর তার জানালায় আলাদা আলাদা হয়ে আছে। এও তো কবিরই ভাবনা। এভাবে পাতাগুলো ভিতরে ভিতরে রং বদলায়, এক একজনের দৃষ্টিতে এক এক রকম ভাবে আসে। আমরা বুঝতেই পারি না কখন মুহূর্তের মৃত্যুতে তারা ভিতরে ভিতরে বয়স্ক হয়ে যাচ্ছে। চলে যাই কবির পরের কবিতায়, তারপরে ফিরে আসবো আলাপ চালটায়। আজকে শুনছেন কবি সুজিত সরকারের কণ্ঠে তার কবিতা। দাদা, এই কবিতাটির নাম কেন এই জন্ম। এটি কাব্যগ্রন্থের নামও তাই, কেন এই জন্ম। কেন এই জন্ম কাব্যগ্রন্থ থেকে, কবিতার নামও কেন এই জন্ম, তাই তো? হ্যাঁ। আচ্ছা। ক্রমশ বুঝতে পারি কেন এই জন্ম, যদি না নির্মিত হয় পথ, ঘুরে ঘুরে ওপরে ওঠার পথ, কিভাবে দেখব তবে ভোরের কাঞ্চনজঙ্ঘা, যদি না চালিত হয় জিপ, কিভাবে পৌঁছবো তবে টাইগার হিলে, পাহাড় চূড়ায়, যদি না হৃদয় থাকে, যদি না মস্তিষ্ক থাকে, ভাষা থাকে, কিভাবে বলবো তবে পৃথিবী সুন্দর, আমি ভালোবাসি। ক্রমশ বুঝতে পারি কেন এই জন্ম, ক্রমশ বুঝতে পারি কেন এই জন্ম, ক্রমশ বুঝতে পারি। দাদা, এই ভালোবাসি শব্দ থেকে টেনে
তোমার ভালোবাসা কবিতাটা একটুখানি পড়ি। সুদূর পাখিও আকাশ জানে না, ওরাটুকু জানে। আকাশের খুব কাছে গেলে বোঝা যায় আকাশ কোথাও নেই, শুধু মিথ্যে নীল আমন্ত্রণ। ভালোবাসা আকাশের মতো নীল। দাদা, তোমাকে একটা প্রশ্ন, এই হ্যাঁ। কবিতার প্রসঙ্গ নিয়ে প্রশ্ন। তোমার প্রত্যেকটা কথা কবিতা খুব ছোট। দাদা, হ্যাঁ। এইগুলোকে কি তুমি অনুকবিতা বলবে না কবিতাই বলবে? আসলে এমনিতেই আমার একটা কবিতার বইয়ের নামই হচ্ছে আমার অল্পই কথা। মানে হ্যাঁ, আমার অল্পই কথা, আমি ছোট ছোট কবিতাই লিখি। এবং সবচেয়ে বড় কথা যে আহ, আমি 3 লাইনের যে জাপানি হাইকু, হুম, সেই হাইকুর দ্বারা একসময় ভীষণভাবে আমি ইমপ্রেসড হয়েছিলাম, ইনফ্লুয়েন্সড বলা যায় হয়েছিলাম। আচ্ছা, এবং সেই নিয়ে আমার একটা বইও আছে, কণা কণা বলে। হুম হুম, অসংখ্য আমি ছোট ছোট 3 লাইনের কবিতা আমি লিখেছি, যার মধ্যে তুমি নিজেই একটি কবিতা এক্ষুনি শোনালে, হ্যাঁ ওই আকাশের কথা বললে। হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ, আমি সেরকম কয়েকটি কবিতা বরং এখানে শোনাই। জাপানি হাইকুর যে বিশেষত্ব, যে হুম, হুম, এখানে একটা ছবি থাকে, কবি আর কিছু বলেন না, শুধু একটা ছবি টেনে দেন। আচ্ছা, কিন্তু সেই ছবি থেকেই আমরা আস্তে আস্তে মূল বিষয়টা মানে বুঝতে পারি আর কি, যে ইঙ্গিতটা বুঝতে পারি আর কি। হ্যাঁ, মানে এবং প্রত্যেকটাই 3 লাইনের কবিতা হয়। 3 লাইনের কবিতা হয়। আমি সেরকম কয়েকটা কবিতা বরঞ্চ পড়ছি, এখানে পড়ছি খুবই মানে পড়তে পড়তেই প্রায় শেষ হয়ে যাওয়ার মতন। ছোট আচ্ছা, ছোট কবিতা কয়েকটা পড়ছি, ঠিক আছে, সেরকম আমি কয়েকটা কবিতা এখানে শোনাচ্ছি। আচ্ছা, কেমন? দেখতে হুবহু এক, অথচ পা গলাতেই বুঝি এ চটি আমার নয়। দেখতে হুবহু এক, অথচ পা গলাতেই বুঝি এ চটি আমার নয়। বাহ, পরের কবিতা, জ্যোৎস্না ছড়িয়ে আছে বিছানায়, টিউবের সাদা আলো নিভে গেলে বোঝা যায়। জ্যোৎস্না ছড়িয়ে আছে বিছানায়, টিউবের সাদা আলো নিভে গেলে বোঝা যায়। বাহ, রেল লাইনের ধারে ধারে লক্ষ লক্ষ খোয়া পড়ে আছে, কেউ কারো মতো নয়। রেল লাইনের ধারে ধারে লক্ষ লক্ষ খোয়া পড়ে আছে, কেউ কারো মতো নয়। পরের কবিতা সবই 3 লাইনে। হুম হুম হুম, তার পরের কবিতাটা হচ্ছে, ক্ষণজীবী পতঙ্গেরা কি ভীষণ বাঁচে, ওদের বার্ধক্য নেই। ক্ষণজীবী পতঙ্গেরা কি ভীষণ বাঁচে, ওদের বার্ধক্য নেই। অসাধারণ। পরের কবিতা, চারিদিকে কারখানা, একটি ফুলও যদি ফোটে প্রজাপতি আসবেই। চারিদিকে কারখানা, একটি ফুলও যদি ফোটে প্রজাপতি আসবেই। আহা, এর পরের একটি কবিতা পড়ি, কত ছোট প্রজাপতি তবু কত বড় ওর বাড়ি, সমস্ত তো পৃথিবী। পৃথিবী, হ্যাঁ, কত ছোট প্রজাপতি তবু কত বড় ওর বাড়ি, সমস্ত পৃথিবী। পিঁপড়ে জানেও না সে ঘুরে বেড়াচ্ছে 20 তলা বাড়ির ছাদে। পিঁপড়ে জানেও না সে ঘুরে বেড়াচ্ছে 20 তলা বাড়ির ছাদে। এরকম অজস্র কবিতা আমি লিখেছি আর কি একটা সময়, কারণ বাংলা ভাষায় হাইকু চর্চা সত্যি খুব কম হয়েছে। এবং রবীন্দ্রনাথ জাপানে গিয়ে হাইকু কবিতা পড়ে মুগ্ধ হয়েছিলেন, এবং তিনি বাংলায় কিছু কবিতা লেখার চেষ্টা করেছিলেন, স্ফুলিঙ্গ তার সেই কাব্যগ্রন্থ, যেখানে ছোট ছোট প্রচুর কবিতা ছিল। কিন্তু পরবর্তীকালে এর চর্চাটা থেমে গিয়েছিল, নেই। কিন্তু আমি এই জাপানি হাইকুর দ্বারা ভীষণভাবে একসময় মুগ্ধ হয়ে কবিতা লিখি, এবং পরে এই কবিতাগুলো খুব মানে জনপ্রিয় হয়েছিল। প্রচুর কবিতা খুব জনপ্রিয় হয়েছিল। কত মুরগির জন্ম হয় না, তবুও যাদের জন্ম হয় স্বাভাবিক মৃত্যু হয় না। হ্যাঁ হ্যাঁ,
তো দাদা তুমি কি এগুলোকে অনুকবিতা বলবে না কবিতাই বলবে? হ্যাঁ, এগুলোকে আমি কখনো নাম দিয়েছি কণা কণা বলে, কখনো ঝলক বলে। এগুলো অনুকবিতাই আসলে। অনুকবিতা কথাটা এখন অনুগল্পের পাশে চলে এসছে অনুকবিতা। হ্যাঁ, মানে মানে কথা না বলার মধ্যে যে কম কথা বলার মধ্যে যে সৌন্দর্য আছে, কথা না বলার মধ্যে যে সৌন্দর্য আছে, সেইটা আমরা বুঝতে পারি না। আমাদের বাঙালি স্বভাবে আমরা অনেক কথা বলি আর কি, কিন্তু কথা না বলার মধ্যেও, থেমে থাকার মধ্যেও যে নীরবতার মধ্যেও একটা সৌন্দর্য আছে, অনেক কথা না বলেও বলে দেওয়া যায়, সেইটাকে আমি মানে গুরুত্ব দিতে চেয়েছি আর কি। হ্যাঁ, এবং তার সৌন্দর্যটা অনাবিল, মানে যে ভিতরে প্রবেশ করতে পারে তার যে কি অসম্ভব আরাম বোধ এই অল্প কথার কবিতায়, সেটা কিন্তু মানে যথারীতি উপভোগ করার ব্যাপার। তোমার বাড়ি বলে একটা কবিতা আছে, দূরান্তরের যত কাঠের বাড়ি, ভুল রাস্তায় চলে যাওয়া কতবার, আমার অনুবাদের পাশে তোমার সাইকেল এসে থামে। চারটে ছোট্ট ছোট্ট লাইন, কি অসাধারণ অভিব্যক্তি। তোমার পরের কবিতায় যাব দাদা। হ্যাঁ, এবারে আমি ওই একটি কবিতা পড়ছি। এখানে তোমাকে বলি যে আমি তো দীর্ঘদিন ধরে মানে কাঁচরাপাড়া কলেজে অধ্যাপনা করেছি। 32 বছর আমি হাওড়া থেকে কাঁচরাপাড়ায় যাতায়াত করেছি। ফলত আমার কবিতায় ট্রেন একটা খুব বড় ব্যাপার হয়ে এসছে, অজান্তেই এসছে। মানে আমার কবিতার মধ্যে ট্রেনের ভেতরের অনেক ঘটনা বা দেখা, ট্রেন থেকে দেখা, সবই বারবার আমার কবিতা চিত্রকল্প হয়ে ফিরে এসছে। সেরকম একটি কবিতা, এই কবিতাটি আমি পড়ছি। তুমি একটু আগে ভালোবাসা বলে একটি কবিতার কথা বললে, এই কবিতাটার মধ্যে একটা প্রত্যক্ষ মানে অভিজ্ঞতা থেকে লেখা ট্রেনেতে, সেই কবিতাটি আমি পড়ছি। বিভিন্ন অনুষ্ঠানে আমি কবিতাটা পড়ি আসলে। অন্ধ ভালোবাসা কবিতাটির নাম। অন্ধ ভালোবাসা। অন্ধ মেয়ে বসে আছে তার অন্ধ প্রেমিকের পাশে, লোকাল ট্রেনের কামরায় জানলার ধারে আমরা মুখোমুখি। জল আছে? ছেলেটি জানতে চায়। ব্যাগ খুলে মেয়েটি তাকে লজেন্স এগিয়ে দেয়, বলে এতে তেষ্টা মিটে যাবে। পটাটো চিপস ওকে? ছেলেটি জিজ্ঞেস করে খাবে? হ্যাঁ, মেয়েটি সম্মতি জানায়। প্লাস্টিক প্যাকেট ছিঁড়ে আঙুল ঢুকিয়ে ওরা যে যার নিজের মতো দু এক টুকরো তোলে, খায়। এত সাবলীল যেন কোনো প্রতিবন্ধকতা নেই। খর্দায় একটি মেয়ে ওঠে, ছেলেটির পাশে বসে। তুমি এই দিকে বসো। অন্ধ মেয়ে উঠে তার প্রেমিকের সঙ্গে জায়গা বদলা বদলি করে। তারপর সারাক্ষণ ওরা একে অপরকে ফিসফিসিয়ে কত কি যে বলে। অল্প ঝুঁকে উৎকর্ণ হয়ে থাকি, কিন্তু কিছু শুনতে পাই না। নিঃশব্দ হাসির আলো ছেলেটির মুখে, নিঃশব্দ হাসির আলো মেয়েটির মুখে। ভাবি ওরা একে অপরকে দেখতে পেলে কত ভালোই না হতো। হঠাৎ মেয়েটি বলে ওঠে টিটাগড়। বাইরে তাকিয়ে দেখি কি আশ্চর্য, সত্যি টিটাগড়। মুহূর্তের ভুল ভেঙে যায়। সহসা বুঝতে পারি আমি যত স্পষ্টভাবে ছেলেটিকে দেখি, তারও চেয়ে ঢের বেশি স্পষ্টভাবে মেয়েটি দেখতে পায় তার প্রেমিককে। আমি যত স্পষ্টভাবে মেয়েটিকে দেখি, তারও চেয়ে ঢের বেশি স্পষ্টভাবে ছেলেটি দেখতে পায় তার প্রেমিকাকে। বুঝতে পারি আমরা শুধুই দু চোখ দিয়ে দেখি, যারা অন্ধ তারা কিন্তু সমস্ত শরীর দিয়ে দেখে। যারা অন্ধ তারা সমস্ত শরীর দিয়ে দেখে, আর আমরা দু চোখ দিয়ে দেখি। পুরো কবিতাটা একটা গল্পের মতো, যার চলন আমরা কিন্তু পুরো গল্পটাকে ছবির মতো চোখের সামনে দেখতে পাই। কবিতায় এই যে চিত্রময়তা, যে কথাটা রবীন্দ্রনাথও বারবার বলতেন, প্রত্যেক সার্থক কবির কবিতায় বোধহয় এই চিত্রময়তাটা আমরা খুঁজে পাই। দাদা, তোমার কাছ থেকেও একটু জেনে নেব যে কবিতার যে চিত্রময়তা, সেটা কতটা গুরুত্বপূর্ণ। অনেকটাই, মানে ইমেজিস্ট বলে একটা আন্দোলন হয়েছিল একসময়, ইমেজিজম। সেইখানে এটা
মানে 20 শতকের একেবারে গোড়ায় এজরা পাউন্ড আমেরিকায় সূচনা করেছিলেন। এবং সেই কবিতার মধ্যে দিয়ে তিনি কিন্তু ওই একই কথা বলতে হয় যে জাপানি হাইকু পড়ে তিনি প্রথম বুঝতে পেরেছিলেন যে কবিতায় ছবি আনা দরকার, কারণ ছবি ভিতরে থেকে যায়, মনের মধ্যে থেকে যায়, এবং অনেক কিছু সরাসরি মন্তব্য না করে ছবির মাধ্যমে যদি কিছু বলা যায় তবে সেটা অনেক বেশি মানুষের মনে সেটা গ্রহণযোগ্য হয়। এবং এখান থেকেই ইমেজিস্ট আন্দোলন হয়েছিল, এবং কবিতায় ছবির ব্যবহার অনেক বড় বড়, মানে কবির কবিতাতেই তো আমরা জানি। তো সেটা ভাবাই যায় না। ধরো কিছুই না, রবীন্দ্রনাথেরই একটা লাইন তোমায় বলি, পর্বত চাহিল হতে বৈশাখে নিরুদ্দেশ মেঘ। এই যে ছবিটা আমাদের চোখের সামনে চলে এলো, যে একটা পাহাড় মেঘ হতে চাইছে, পর্বত চাহিল হতে বৈশাখে নিরুদ্দেশ মেঘ, এই যে ভাবনাটা মনের মধ্যে খেলে গেল, এটাই তো কবিতা আসলে ভেতরে থেকে গেল, ভুলবো না কোনোদিন। যতবারই ওই পাহাড় দেখি আর মনে হয় পর্বত চাহিল হতে বৈশাখে নিরুদ্দেশ মেঘ। এইটা তা যে কথা বলছিলাম, যে আমি ওই মানে ট্রেনে যাতায়াত করি, একটা বড় কবিতা শোনালাম, কিন্তু একটা ছোট্ট কবিতা পড়ছি, এই ট্রেনেরই অভিজ্ঞতা। কারণ আমি অনেক সময় রাত্রির বেলায় কলেজ থেকে ফিরতাম, কাঁচরাপাড়া কলেজ তো অনেক দূর, শিয়ালদা থেকে প্রায় 1 ঘন্টা 15 মিনিট লাগতো। তো আমি থাকি হাওড়ায়, আমার যাতায়াত করতে প্রায় প্রতিদিন 4 ঘন্টা 4.5 ঘন্টা গেছে। ফলত ট্রেন একটা বিরাট ভূমিকা নিয়ে আছে। তো অনেক শীতের রাত্রিরে আমি দেখেছি যে অন্ধ ভিখারিরা, মানে তারা ওই ট্রেনের কামরা বদল করছে এবং তারা ওই মানে লাঠিটাকে কামরার গায়ে মারতে মারতে জায়গাটা ফাঁক পেলে ওই কামরাটা আছে বুঝতে পেরে উঠছে, আবার সেই মতো নেমে যাচ্ছে। কি ভয়ঙ্কর একটা দুর্যোগে, শীতের রাত, ঠান্ডার রাত, কিন্তু তারা এইভাবে পরের পর কামরা বদল করতে করতে অন্য লোক সে ভিক্ষে করছে। এইটা আমাকে খুব ফোন করেছিল। একদিন দেখি এটা একটা কবিতা হয়ে এলো, কবিতাটা পড়ছি, কবিতাটার নাম লাঠি। লাঠি লাঠি। আচ্ছা। সন্ধ্যার লোকাল ট্রেন, অন্ধ ভিক্ষু লাঠি দিয়ে ছুঁয়ে ছুঁয়ে ওঠে, লাঠি দিয়ে ছুঁয়ে ছুঁয়ে নামে, লাঠি দিয়ে ছুঁয়ে ছুঁয়ে কামরা বদল করে, ভিক্ষা চায়। লাঠির প্রকৃত শক্তি লেঠেল জানে না, অন্ধ জানে। লাঠির প্রকৃত শক্তি লেঠেল জানে না, অন্ধ জানে। কারণ লাঠিটা অন্ধের কাছে ওই অন্ধের যষ্টির মতো আর কি, তাকে পথ চলতে সাহায্য করে, এগিয়ে যেতে সাহায্য করে, এক প্রকার জীবনের মতো, যেখানে তারা অন্ধরা ভরসা করতে পারে। অসম্ভব সুন্দর একটা কবিতা আমরা পড়লাম। আমি তোমার আরেকটা কবিতা পড়েছিলাম, বাঘ ডাকের কবিতা। তার মধ্যেও তুমি অসম্ভব কিছু চিত্র এঁকেছিলে, মানে চিত্রকল্পটা অসাধারণ ছিল। বড় বড় কাঠের পিঁড়ি, মাছ ভাজছেন মা, ঠাকুমা খেজুর গুড়ের পায়েস, কত কত জন্ম থেকে নাচ গান, গল্প ঘিরে বাঘের ডাক, অনন্ত খামার দিয়ে জীবন সাজাই। অসাধারণ কবিতা। দেখা সাক্ষাৎ হয় না মাঠের ইঁদুরের সাথে, হাতে হাতে তালি, তালি বাজে জঙ্গল পথে। কবির বাঘ ডাকের কবিতা। আমরা কবির কবিতার এটাই বিশেষত্ব পাই যে কবির কবিতার মধ্যে অসম্ভব সুন্দর সুন্দর চিত্রময়তা, তার সঙ্গে যে ছোট্ট পরিসরে অনেক কিছু বলা, সেই ব্যাপারটা কিন্তু কবিতায় ভীষণভাবে গুরুত্বপূর্ণ, যেটা আমরা সুজিত বাবুর কবিতায় দেখতে পাই। দাদা, তোমাকে আরেকটা প্রশ্ন, তোমার কাছে কবিতা কি? কবিতা হচ্ছে আসলে এই তো আমরা যারা কবিতা লিখছি, ধরো আমার তো কবিতা লিখতে লিখতে মানে অনেক বয়স, জীবনের অনেকটা বয়স কেটে গেল, এবং প্রায় ধরো 4 দশক ধরে টানা 40-45 বছর ধরে এই যে লিখে যাওয়া, এত বছর ধরে কবিতা লিখে যাওয়া, অনেক দীর্ঘদিন লিখতে লিখতে প্রত্যেক কবির কাছেই এই ভাবনাটা উঠে আসে যে কেন লিখছি, কি কবিতা কি, বা কবিতা লিখে কি হয়। এর একটা উত্তর আমি এই বয়সে এসে দিতে পারি যে কবিতা লিখে হয়তো টাকা পয়সা হয় না, গাড়ি হয় না, বাড়ি হয় না, কিন্তু কবিতা লিখে কি হয় না, হয়ে ওঠা হয়, ভিতরে ভিতরে হয়ে ওঠা হয়। এই হয়ে ওঠাটা আমি অন্য কাউকে দেখাতে পারবো না, কিন্তু আমি টের পাই
যে আমি যা ছিলাম ভিতরে ভিতরে আমি হয়ে উঠেছি, আমি নিজেকে বদলে গেছি, আমি আরো অনেক বেশি হয়ে উঠতে পেরেছি। এই হয়ে ওঠাটাই আসলে আমাদের মানব জন্মের মনে হয় সার্থকতা। ধরো জীবনানন্দ সেই কবে লিখেছিলেন যে অদ্ভুত আধার এক এসেছে পৃথিবীতে আজ, যারা অন্ধ সবচেয়ে বেশি আজ চোখে দেখে তারা। সাধারণ মানুষ যারা কবিতা টবিতা পড়ে না বা তেমন কোনো খোঁজ রাখে না, ভাবো যে এই যে লাইন তাদের কাছে হঠাৎ মনে হবে এটা কি ধরনের কথা হলো, যারা অন্ধ সবচেয়ে বেশি চোখে দেখে তারা। কিন্তু 50-60 বছর আগে জীবনানন্দ এই লাইনটা লিখে গেছেন। আজকের পরিপ্রেক্ষিতে, আজকে আমরা যে সমাজের মধ্যে বসবাস করছি সেখানে ভয়ঙ্কর ভাবে কথাটাকে কি ভীষণ সত্য মনে হচ্ছে যে অদ্ভুত আধার এক এসেছে পৃথিবীতে আজ, যারা অন্ধ সবচেয়ে বেশি আজ চোখে দেখে তারা, যাদের হৃদয়ে কোনো প্রেম নেই, প্রীতি নেই, করুণার আলোড়ন নেই, পৃথিবী অচল আজ তাদের সুপরামর্শ ছাড়া। তো এই যে কবিতা অনেকটা পরে পৃথিবীকে দেখিয়ে দিচ্ছে, এবং এইটাকে আমি অন্য মানুষ থেকে আমার লাভ হচ্ছে কি, কবিতা পড়া বা কবিতা লেখার ফলে যে আমি ভিতরে ভিতরে হয়ে উঠেছি, অর্থাৎ অন্যরা যা দেখতে পায়নি, অন্যরা যা জানতে পারেনি এখনো, আমি যেন সেটার ইঙ্গিত, সেটা সেই সত্যটাকে টের পেয়ে গেছি। এবং এইটাই আমার বাঁচার আনন্দ, এটাই আমার বেঁচে থাকার মূল উৎস বা শক্তি বলতে পারো। হ্যাঁ, এটা যখন থাকবে না তখন মনে হয় যে আর বেঁচে থাকা আমার কাছে নিরর্থক হয়ে যাবে। তো কবিকে, এই কবি সে অনেকটা দূর পর্যন্ত দেখতে পায়, কবিকে ক্রান্তদর্শী বলে। তো এই কারণেই স্পিয়ার কথাটা কবি সম্পর্কে বলা হয়, দ্রষ্টা, যে সে আসলে সাধারণ মানুষ যা দেখতে পায় তার চেয়ে অনেক বেশি করে সে দেখতে পায়। তো সেই জন্যই কবিতা ওই ভিতরে ভিতরে হয়ে উঠতে শেখায়, এটাই আমি বলবো আর কি। ঠিক, দেয়াল তুললেই ঘর, ভেঙে ফেললেই পৃথিবী। হ্যাঁ, এটা তো প্রায় এই লাইনটা প্রবাদ হয়ে গেছে। হ্যাঁ, এটা আমার ওই ঘর মিথ্যা হয়ে যায় কবিতা বইয়ের একটা বিভাগ কবিতা প্রথমে ছিল 2 লাইনে। তো এটা ভিতর থেকে উঠে আসা। তো খুব মজার বিষয় হচ্ছে যে এই এই লাইনটা এত মানুষের কাছে মানে পৌঁছে গেছে, আমি নিজেও খুব অবাক হয়ে গেছি। প্রয়াত পিনাকি ঠাকুর, সে চলে গেছে আমার থেকে অনেক, আমার স্নেহভাজন, আমার থেকে ছোট ছিল অনেক, কিন্তু সে সকলের সঙ্গে আমার আলাপ করিয়ে দিত সুজিতদার 2 লাইনের কবিতা। মানে সে অদ্ভুত, দেয়াল তুললেই ঘর ভেঙে ফেললেই পৃথিবী। আমাকে দূর দূর থেকে অনেকে চিঠি পাঠাতো, এই চিঠির পোস্টকার্ডের উপরে লেখা থাকতো দেয়াল তুললেই ঘর ভেঙে ফেললেই পৃথিবী। এমনকি আমি যে কলেজের থেকে যখন রিফ্রেশার করতে এসেছি কলকাতা বিশ্ববিদ্যালয়ে, খুব মানে তখন বয়স প্রায় আমার 45-50 বয়স। তো সেই সময় আমারই এক অধ্যাপক বহরমপুর থেকে এসেছেন, আমরা ইংরেজি সাহিত্য পড়িয়েছি, তা সেখানে আমরা একটু গল্প করছি দাঁড়িয়ে দাঁড়িয়ে, তখন সে হঠাৎ আমাকে বলছে, আচ্ছা দেয়াল তুললেই ঘর ভেঙে ফেললেই পৃথিবী লাইনটা কি আপনার, আপনি কি লেখেন? আমি তো অবাক হয়ে গেছি। উনি কলেজে পড়ান আমার মতন, কবিতার জগতের লোক, মানে সাহিত্য পড়ান, কিন্তু কবিতার ভিতরে সেভাবে পড়েছেন বলে আমার মনেও হয়নি, বাংলা কবিতা সেভাবে পড়েছেন বলে। উনি আমাকে অবাক করে দিয়ে এই লাইনটা বলছেন। তো তাই দেখি যে এই লাইনটা প্রচুর মানুষ বলে আর কি, মুখে মুখে ঘোরে এই লাইনটা। আমি একটা কথা একটু বলবো, সেটা হচ্ছে যে 2টো অনুরোধ আছে, কি সম্ভব, একটা ভাঁড় আর একটা সার্কাসের মেয়ে। আমার ভীষণ পছন্দের কবিতা ভাঁড় আর সার্কাসের মেয়ে। আচ্ছা, আমি 2টো কবিতাই পড়ছি, আমার কাছে আছে এই মুহূর্তে। ওই প্রিয় 25 বলে একটা সংকলন বেরোয়, হ্যাঁ, ওটা শব্দহরিণ বার করে। হ্যাঁ, শব্দহরিণ বার করে, সেখান থেকে আমি এই 2টো কবিতাই রয়েছে, আমি পড়ছি তাহলে। প্রথম কবিতাটা হচ্ছে ভাঁড়। মাটি থেকে উঠে এলে ভাঁড় ফের মাটিতেই মিশে যায়। হ্যাঁ, শুরু করুন। ভাঁড়, মাটি থেকে উঠে এসে ভাঁড় ফের মাটিতেই ফিরে যায়, ফের উঠে আসে, ফিরে যায় ফের, পিপাসা অনন্ত হায়, তবু সাময়িক নিবারিত হয় পথিকে। আমিও ভাঁড়ের মতো, দিনে দিনে অমৃতের যে সঞ্চয় বেড়ে ওঠে আমার ভিতরে, পৃথিবী তা পান করে, জন্ম নিয়ে জন্ম দিয়ে যাই, জন্ম দিয়ে যাই, দেহ থেকে দেহ, দেহ থেকে দেহ, আরো কত ভাঁড় তৈরি হয়, পৃথিবীর পিপাসা মেটাই। দেহ থেকে দেহ, দেহ থেকে দেহ, আরো কত ভাঁড় তৈরি হয়, পৃথিবীর
পিপাসা মেটাই। অসাধারণ সব শব্দগুচ্ছ। এই যে কবিতাটা, ছোট্ট একটা ভাঁড় নিয়ে শ্রোতা বন্ধুরা, কবির চিন্তাটা কত বৃহত্তর জায়গায় পৌঁছলে কবি বলতে পারেন যে মাটি থেকে উঠে এলে ভাঁড় আবার মাটিতে মিশে যায়, আবার আসে, আবার মাটিতে মিশে যায়, আসে শুধু মানুষের তৃষ্ণা নিবারণ করতে। আমরাও হয়তো কখনো ভাঁড়ির মতো হতে শিখব, মানুষের তৃষ্ণা নিবারণ করব। এই তৃষ্ণা শুধুমাত্র মনের নয়, জানার তৃষ্ণা, কবিতার তৃষ্ণা। দাদা, তোমার সার্কাসের মেয়েটা যদি শোনাও একটু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সার্কাসের মেয়ে। মৃত্যুকে পরাস্ত করে প্রতি মুহূর্তে তীব্র বেঁচে থাকা আমরা তেমন ভাবে কখনো জানি না, সার্কাসের মেয়ে জানে। আমরা অফিসে যাই, আবার অফিস থেকে বাড়ি ফিরে আসি, আমরা ঘুমোই, জাগি, তারপর আড্ডা দিয়ে হইচই করে টিভি সিরিয়াল দেখে আবার ঘুমোতে চলে যাই। মৃত্যুকে পরাস্ত করে প্রতি মুহূর্তে তীব্র বেঁচে থাকা আমরা তেমন ভাবে কখনো জানি না। আহা, অসাধারণ অসাধারণ। তোমার একটা ছোট্ট কবিতা ছিল, প্রজাপতি ট্রেনের ভেতর, ট্রেন ছুটছে, প্রজাপতি উঠছে, আছে কবিতাটা? হ্যাঁ আছে আছে। এটাও তুমি লক্ষ্য করো সেই ট্রেনের ভেতরেই। হ্যাঁ, ট্রেনকে নিয়েই কবিতা। হ্যাঁ, এবং আমার সমস্ত অবজারভেশন গুলো আমার ভিতর থেকে উঠে আসা, ধরো দর্শন, আমার পড়াশোনা, ছেলেবেলা, সবকিছু তারপরে এই ট্রেনের অনুষঙ্গে মিশে গিয়ে একটা অদ্ভুত দর্শন সৃষ্টি করেছে। আমি ফিরছি ট্রেনেতে, হঠাৎ দেখছি যে ধরো একটা প্রজাপতি হুট করে কামরার মধ্যে ঢুকে পড়েছে, আবার বেরিয়ে যাচ্ছে না, এবং সেও কিন্তু ওই কামরার মধ্যে ওড়াউড়ি করছে। কামরাটা বেশ বড়, লোকাল ট্রেনের বড়, এই প্রান্ত থেকে উড়ে যাচ্ছে, আবার ও প্রান্তে উড়ে যাচ্ছে। এদিকে আমার ট্রেনও কিন্তু বেরিয়ে যাচ্ছে, খড়দা পেরিয়ে গেল, অমুক পেরিয়ে গেল, ও কিন্তু তার মধ্যে বেরিয়ে যাচ্ছে। ওর কিন্তু মানে কোনো কোথায় আছো নিজেও জানে না আর কি। এইটা আমাকে একটা অদ্ভুত জিজ্ঞাসার সামনে ঠেলে দেয়। আমি কবিতাটা পড়ছি। কোথায়? প্রজাপতি ট্রেনের ভেতরে, ট্রেন ছুটছে, প্রজাপতি উড়ছে, স্টেশন পেরিয়ে যাচ্ছে একটার পর একটা। প্রজাপতি জানেও না সে কোথায় আছে, ট্রেনের ভেতরে নাকি ট্রেনের বাইরে। সাধারণ, এগুলো আমার ভীষণ প্রিয় কবিতা। আজকে আমরা শুনছি কবি সুজিত সরকারের কণ্ঠে তার কবিতা। হ্যাঁ, সময় হয়তো কমে এসেছে, কিন্তু আমরা জানি এমন কবিতা ফোরায় না। আর ওই যে আমরা অনেকটা ভাঁড়ের মতো, আমরা তৃপ্তি দিতে জানি, তাই এই কবিতাগুলি আমাদের কাছে পরম তৃপ্তির সম্পদ হয়ে আসে, ঠিক যেন জলের মতো, যেটা দিয়ে আমরা শুধু আমাদের নয়, আমাদের পাশের জনের তৃষ্ণাও নিবারণ করতে পারি। আমরা যাব দাদার পরের কবিতায়। দাদা, এই কবিতাটির নাম সৌন্দর্য। এই কবিতাটি দেশ পত্রিকায় বেরিয়েছিল একটা সময়। আচ্ছা। সৌন্দর্য। যা জঙ্গল হতে পারত তুমি তাকে বাগান করেছ। কৃতিত্ব তোমার প্রাপ্য, অস্বীকার করছি না, কিন্তু কেন তুমি বাগানের সৌন্দর্যের সম্পূর্ণ কৃতিত্ব একা নিতে চাও? প্রজাপতি কি তোমার আশার শ্রাবণ? আলো হাওয়া কি তোমার ফুলের সুগন্ধ? যা জঙ্গল হতে পারত তুমি তাকে বাগান করেছ। তোমার কৃতিত্ব এখানেই, এটুকুই। বাগানের সৌন্দর্যের সম্পূর্ণ কৃতিত্ব শুধুই তোমার নয়। কি অসাধারণ কবিতা, কি অসাধারণ! বাগানের কৃতিত্বের সম্পূর্ণ সৌন্দর্যের সম্পূর্ণ কৃতিত্ব তোমার নয়। বাগানের থেকে, মানে একটা বিশাল জঙ্গলের থেকে কিছুটা তুলে নিয়ে হয়তো বাগান করা যায়, কিন্তু আসলে সে বাগানের রূপকার তো অন্য কোনো জন, যিনি কোথাও একটা বসে আমাদের সমস্ত কাজটুকুকে নির্ধারণ করেন। কবির মধ্যে এই যে পারা থেকে না পারার এক সেতু তৈরি, যেটুকু পারি আর তার থেকে অনেক বেশি যেটা পারি না, পারবো না,
এই সেতুতে আমরা যখন ধীরে ধীরে উঠি, একটু একটু করে এগিয়ে চলি, তখন আমরা বুঝি জীবন কি। তখন বুঝি জীবনের কাছে প্রকৃতি কতটা, প্রকৃতির কাছে জীবনের ঋণ কতটা। কবি এটুকু বুঝেছেন, তার কলম সার্থক। আমরা কবির কল্পনা দিয়ে, কবির কলম দিয়ে ধীরে ধীরে হয়তো সেটা উপলব্ধি করতে পারবো। আমরা যেতে যেতে কবির কণ্ঠে শুনে নেব তার কিছু কথা শ্রোতাদের উদ্দেশ্যে, এবং তারপর কবির আজকের অনুষ্ঠানের শেষ কবিতাটি শুনে নেব। হ্যাঁ, আসলে খুব মানে বলতে গেলে কি আমি একেবারেই খুব ছোটবেলা থেকে মানে কবিতার মধ্যে এসে গেছি আর কি। সেটা আহ, মানে আমার পরিবারে যে কেউ খুব একটা কবিতা লিখেছে তা কিন্তু নয়। আমার জীবনকে গড়ে তোলার পেছনে আমি মনে করি যে প্রধান ভূমিকা রয়েছে আমার স্কুলে। আমি হাওড়া বিবেকানন্দ ইনস্টিটিউশনের ছাত্র ছিলাম আচ্ছা। এবং সেইখানে মানে ছোটবেলা থেকেই আমাদের এমন একটা জগতের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়েছিল যে আমরা সেখান থেকে আর মানে সারা জীবনে সেটা প্রভাব ফেলেছে বা ছায়া ফেলে গেছে আমার ভিতরে। আমার লেখালেখি, আমার বন্ধু বান্ধব, আমার জীবনযাপন, তার সঙ্গে কোথাও যেন সেই স্কুলের যে শিখে এসছিলাম চারপাশে বিবেকানন্দের বাণী ছড়ানো দেয়ালে দেয়ালে, এবং আমরা নিজেরাই বিবেকানন্দের গান, বিবেকানন্দের লেখা থেকে পাঠ এসব করেছি। তা আমাদের শনিবারে একটা সাহিত্য সভা হতো, প্রতি শনিবার মানে হাফ ছুটি হয়ে যেত এবং তারপর হলেতে, চারতলার উপরে হলেতে একটা সাহিত্য সভা হতো। সেই সাহিত্য সভায় প্রথমে বিবেকানন্দের রচনা থেকে পাঠ হতো এবং তারপর গল্প, কবিতা যে যার যে স্বরচিত লিখত সেগুলো পড়া হতো, কেউ গান গাইতো ইত্যাদি ইত্যাদি। তো সেইখানে সেই সভা থেকে যোগদানের বাসনা থেকেই আমার কবিতা লিখতে শুরু করা। এবং তারপর ক্রমশ যত সময় এগিয়েছে আস্তে 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 স্কুল ছেড়েছি, কলেজে গেছি, বিশ্ববিদ্যালয়ে গেছি। সাহিত্যের পাঠ, সাহিত্যের পড়াশোনা আমাকে ক্রমশ সমৃদ্ধ করেছে। কিন্তু কোথাও সেই স্কুলের ছোটবেলা থেকে যেগুলো ভেতরে একেবারে ঢুকে গিয়েছিল সেইটা কিন্তু আমি সারা জীবন লালন করেছি মনে হয়, এবং সেটাই আমাকে করে। এবং আমাকে জিজ্ঞেস করেছে যে অনেকে, যে অনেক সময় প্রশ্নের উত্তর দিতে হয়েছে যে কেন লিখি। তা আমি নিজের মতন করে একটা উত্তর ভাবি যে আমার ভেতরে একটা, সেটা আমি কবিতাতেও লিখেছি অবশ্য, আমার ভিতরে যে যে আমিটাকে আসলে আমি নিজেও চিনতে পারি না, তাকে কবিতা লিখে আমি একটু একটু করে আবিষ্কার করি আর। এবং সেই আত্ম আবিষ্কারের মধ্যে থেকে আমার যে প্রকৃত আমিটা, এই যে চেহারায় যে আমিটাকে লোকে চেনে, ছবি দেখে, সেটা সেই আমিটাই, বা আমার পরিচিত বন্ধু বান্ধব যারা আমাকে আমি বলে চেনে, সেই আমিটাই যে প্রকৃত আমি নয়, যে আমিটা লিখি, মানে সেই প্রকৃত যে আমিটা, সেই আমিটাকে আবিষ্কার করে যাচ্ছি আর কি। আমি প্রতি মুহূর্তে আমার ওই লেখার মধ্যে দিয়ে তাকেই আমি স্পষ্ট করে তুলছি। এবং আমার মনে হয় যে এই যে চেষ্টাটা, এই স্পষ্ট করে তোলার যে প্রয়াসটা, এটা ফুরিয়ে যাবে না কোনোদিন। যতদিন বেঁচে থাকবো এই কাজটাই করে যাবো আর কি। তো এটাই আমার বলার কথা আর কি। আমরা শ্রোতারা, আমরা পাঠকরা দিনের পর দিন, রাতের পর রাত এই কবিতার মধ্যে ডুবতে থাকি, কবিতায় ভেসে থাকি, কবিতা নিয়ে ঘুমাই, কবিতা নিয়ে জাগি। আজকে অনুষ্ঠানের শেষ মুহূর্তে এসে কবি সুজিত সরকারের কণ্ঠে শুনে নেব আজকের অনুষ্ঠানের তার শেষ কবিতাটি। তো এই কবিতাটির মধ্যে দিয়ে মোটামুটি বলা যেতে পারে যে আমার একটা মানে কবিতা লিখে এই যে এত কথা বললাম সেটা কবিতার মধ্যে দিয়েই বলা যেতে পারে। আমি প্রকাশ করছি একটি কবিতার মধ্যে দিয়ে। আচ্ছা। আমার আমার শুধু আকাশ হতে চাওয়া, নাম পেরিয়ে নাম পেরিয়ে যাওয়া, রূপ পেরিয়ে রূপ পেরিয়ে যাওয়া। আমার শুধু আকাশ হতে চাওয়া, শুধু আকাশ হতে চাওয়া। প্রতিদিনের এই যে আমি, কারো পিতা, কারো স্বামী, বাসে উঠি, ট্রেনে উঠি, সকাল সন্ধে ছোটাছুটি, দোকানে যাই, বাজারে যাই, কখন নাচি, কখন গাই, সব কিছুতেই জড়িয়ে আবার সব কিছুকেই ছাড়িয়ে চলে যাওয়া, যেমন পারে হাওয়া। আমার শুধু
আকাশ হতে চাওয়া, শুধু আকাশ হতে চাওয়া। আমার অসম্ভব পছন্দের কবিতা। এভাবেই আমরা কখনো যেন টুকরো টুকরো আকাশকে জানলায় বন্দি করে নেব, কবিতা করে নেব। তাহলে আজ এই পর্যন্ত। শ্রোতা বন্ধুরা, চলুন আকাশ হতে চাই। দাদা, তোমাকে আমার অনেক অনেক শ্রদ্ধা, আমার প্রণাম নিও। আজ আমাদের অনুষ্ঠানে সাড়া দিয়েছো, এটা আমাদের কাছে বিশাল পাওয়া। তোমাদেরও সকলকে আমি ভালোবাসা জানাই। যারা এই অনুষ্ঠানটা শুনলো তাদের প্রত্যেককেই আমি আমার ভালোবাসা জানাচ্ছি। নমস্কার।